পার্সোনালি মনে হচ্ছে যে রিডিং এর এমসিকিউটা যেটা বাই ফার দ্য মোস্ট হার্ডেস্ট মনে হয়। ইভেন ডিউরিং মাই ইয়াঙ্গার ডেজ when I first took the preparation for IELTS, I found out that MCQ was the most hardest module for everyone during those days and during among the other people, among all other people uh, with whom I actually practiced or with whom I actually took the preparation. They all came to one conclusion that MCQ is definitely the hardest module. And even today, even though I can solve now MCQs properly clearly for last 3 years, আমার মনে হয় পার্সোনালি এটা সবারই হচ্ছে সমস্যা হয় এবং এটাতে সবচেয়ে বেশি টাইম নষ্ট হয়। Okay, so that's why we are going to clear everything of today's class in terms of MCQ. Okay, all right. So আমরা হচ্ছে এখন ইয়াতে যাব, রিডিং এর হচ্ছে হলো একটা কোশ্চেন মডেলের মধ্যে ঢুকবো। IELTS 19 তো বেশ কয়েকবার ধরা হচ্ছে, আমরা 18 এসেছি। ওকে, সো আমাদের রিডিং এর জন্য যে জিনিসটা হচ্ছে হলো সবার আগে হচ্ছে হলো করণীয়, পার্সোনালি আমি মনে করি, সেটা হচ্ছে তোমাদের কিছু কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলা, যে আমাদের কিভাবে হচ্ছে হলো ফার্স্ট অফ অল আমরা যখন রিডিং কোশ্চেনের মধ্যে ঢুকবো, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 দুইটার মধ্যেই এমসিকিউ আসতে পারে, এটা হচ্ছে প্রথম কথা। ওকে, এবং আমাদের ছোটকালের এমসিকিউর মধ্যে এই এমসিকিউর মধ্যে একটু ডিফারেন্স আছে, যেটা আমরা লিসেনের মধ্যে একটু ক্লিয়ার হয়েছে, যে উই উইল বি সিইং 2 or 3 lines matching with one another. That means the answers might showcase similarities between options, and it can become 2 or 3, in some cases 4. That 4 of the lines are actually showcasing different perspectives of certain aspect. ওকে, একটা বিষয়বস্তু ধরো এখানে আমরা কি দেখছি, এখানে হচ্ছে হলো কি দেখা যায়, আচ্ছা ধরো এখানে বই আছে। ওকে, তো এই বুক, ধরো কোন একটা টেক্সটের মধ্যে একটা বুক লেখা আছে, and they are describing the book's history, the book's দেখা গেছে যে materials. Okay, then they're describing the book's pages, and then they're discussing the book's purpose. Okay, so when they're discussing the 4 elements, you see that when you come to the MCQ, you see that there are 4 options, and the 4 options are saying that the book's history, the book's research, the book's purpose, and book's materials. So after going through the 4, you will see that there's one similarity, is that all of the contexts are based on the book. So that is what I'm saying, that when you will come to the questions, you will see that the questions are actually showcasing the options with some kind of similarities between them. এবং এটা আমরা পাবো, শিওর থাকো। দ্যাটস ওয়াই ইট বিকামস মাচ মোর কনফিউজিং ফর অল অফ আস, that when you're solving a question, we see that 2 options or 3 options are making us divert from our knowledge or what we have learned from the passage, ওটা থেকে ডাইভার্ট করছে। সো এই ডাইভার্ট থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হলো আমরা ক্রোনোলজিক্যাল কোশ্চেন, এটা হচ্ছে এমসিকিউ ক্রোনোলজিক্যাল কোশ্চেন, এটা আমরা কোশ্চেনের মধ্যে আসবো। বাট প্রথম যে কথা সেটা হচ্ছে হলো আমার প্যাসেজে যেটা বলছে সেটার সাথে আমাদের এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড বা পোর্শন বাই পোর্শন মিলানো, মিনিং এর দিক থেকে আবার বলছি, মিনিং এর দিক থেকে। ওকে, এবং এখানে আমাদের বেশ কয়েকটা সমস্যা হয়, সেটা হচ্ছে হলো মাঝে মাঝে আমরা ওভার জেনারেলাইজ বা টু জেনারেলাইজ, অথবা যেটা বলা হয় যে ওভার অ্যাজাম্পশন, এগুলা বুঝতে পারি না। ওভার অ্যাজাম্পশন বলতে আমরা কি বুঝি, ধরো তোমাকে এখন এগুলো এমসিকিউতে পরে ঢুকবো, ধরো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে যে হচ্ছে হলো কথার কথা ধরো, ওকে সেখানে বলা হচ্ছে দ্য বুক, যেহেতু বুকই বলছে, দ্য বুক ইজ প্রাইসি দিস ডেজ বুক ইজ প্রাইসি দিস ডেজ অ্যাজ দ্য বুক ইজ প্রাইসি দিস ডেজ অ্যাজ ইট ইজ ইউজিং দেখা গেছে যে বেটার ম্যাটেরিয়ালস। সেখানে একটা কোয়েশ্চেন দেওয়া হচ্ছে যে দ্য বুক ইজ প্রাইসি দিস ডেজ বিকজ ইট ইজ ইউজিং বেটার ম্যাটেরিয়ালস। ওকে, সেটা হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে দেখছি। এখন কোয়েশ্চেন আসছে যে why the book is pricey. Okay, why the book is pricey. So তোমাকে এটা প্রশ্ন করছে, তুমি অপশনের মধ্যে যাবে, অপশনের মধ্যে এরকম দেখবে দেওয়া আছে বিকজ দিয়ে, বিকজ দেওয়া থাকবে, বিকজ দে আর ইউজিং দি বেস্ট ম্যাটেরিয়ালস, ওকে, সো দে আর ইউজিং দ্য বেস্ট ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড লাইনটা দেখছো কেন প্রাইসি, বিকজ হচ্ছে হলো দ্য ম্যাটেরিয়ালস আর হার্ড টু ফাইন্ড। So materials are hard to find, এটা দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে হলো যে they are using the best materials are hard to find, আরেকটা দেওয়া আছে যেটা হচ্ছে হলো materials are influencing to price go high. Okay, to price go high. এখন আমরা হচ্ছে হলো প্যাসেজে গেছি, কোয়েশ্চেন ছিল হচ্ছে হলো যে why the book is pricey, এবং আমরা হচ্ছে হলো যখন ইয়াতে আসছি, প্যাসেজে আসছি এমসিকিউ এর মধ্যে, আমরা দেখলাম দ্য বুক ইজ প্রাইসি দিস ডেজ অ্যাজ ইট ইজ ইউজিং বেটার ম্যাটেরিয়ালস। তুমি অপশনগুলোর মধ্যে আসছো, একটা অপশন হচ্ছে হলো দে আর ইউজিং বেটার ম্যাটেরিয়ালস
সরি দে আর ইউজিং দ্য বেস্ট ম্যাটেরিয়ালস। একটা বলা হচ্ছে কেন হচ্ছিল প্রাইসি, দে আর ইউজিং দ্য বেস্ট ম্যাটেরিয়ালস। একটা বলা হচ্ছে দ্য ম্যাটেরিয়ালস হ্যাড, সো দ্য ম্যাটেরিয়ালস আর হার্ড টু ফাইন্ড। আর একটা হচ্ছে হলো ম্যাটেরিয়ালস আর ইনফ্লুয়েন্সিং দ্য প্রাইস। ওকে, তো এখানে প্রথমটা যেটা দ্য ম্যাটেরিয়ালস আর ইউজিং দ্য বেস্ট ম্যাটেরিয়ালস, বাট এখানে বলা হচ্ছে দে আর ইউজিং বেটার ম্যাটেরিয়ালস, দ্য বেস্ট না। সে বলছে যে দে আর ইউজিং বেটার ম্যাটেরিয়ালস দিস ডেজ, বাট এখানে কোথাও বলেনি যে আমি সবচেয়ে বেস্টটা করছি। এটাকে বলা হচ্ছে যে আমরা যখন হচ্ছিল এটা দেখে অ্যান্সার দিয়ে দিব যে হ্যাঁ ম্যাটেরিয়ালস আছে, এই প্রাইস এরিয়াটা আছে, সবই তো মিলছে, ওকে এটা দিয়ে দিই। বাট এখানে বেটার বলছে, এখানে দ্য বেস্ট বলছে। এটাকে আমরা বলছি যে টু জেনারেলাইজ, মানে তুমি দেখার টাইমে খুবই বেশি হচ্ছিল জেনারেলাইজ করে ফেলেছো, বা খুবই হচ্ছিল ফ্ল্যাটলি দেখে ফেলেছো, অথবা টু স্পেসিফিক্যালি দেখেছো, যেটা হচ্ছিল তুমি মেইন পার্টের মধ্যে গুরুত্ব দাওনি। সো টু স্পেসিফিক বা টু জেনারেলাইজ, তুমি বাকিগুলো থেকে দেখেছো, ওই স্পেসিফিক পোর্শনগুলো দেখেছো, বেটার দেখোনি, আর এখানে বেস্ট দেওয়া আছে, অথবা তুমি খুবই জেনারেলাইজ কনসেপ্ট দেখেছো, বেটার বেস্টকে একই মনে করেছো। এর জন্য এটা প্রথম অপশনটা হবে না। সেকেন্ড অপশনটা কি দেওয়া, সেকেন্ড অপশনটা দেওয়া হচ্ছিল দ্য ম্যাটেরিয়ালস আর হার্ড টু ফাইন্ড, ওকে। আর লাস্টে দাও দ্য ম্যাটেরিয়ালস আর ইনফ্লুয়েন্সিং দ্য প্রাইস। এখানে অ্যান্সারটা হচ্ছে দ্য ম্যাটেরিয়ালস আর ইনফ্লুয়েন্সিং প্রাইস, কারণ এখানে বলেই দিচ্ছে কারণ ম্যাটেরিয়ালস গুলো এখন থেকে যেটা আছে এটা বেটার। সো বেটার ম্যাটেরিয়ালস ডেফিনেটলি হচ্ছে প্রাইস বাড়ছে, সো ম্যাটেরিয়ালস আর ইনফ্লুয়েন্সিং দ্য প্রাইস। বাট এখানে যদি আসো, এখানে একটা জিনিস দেখবে দ্য ম্যাটেরিয়ালস আর হার্ড টু ফাইন্ড, এটাকে বলা হচ্ছে এটা যারা অ্যান্সার দিবে তারা হচ্ছিল ডেফিনেটলি ওভার অ্যাজাম্পশন করছে, ওভার অ্যাজাম্পশন। ওকে, ওভার অ্যাজাম্পশন। সো ওভার অ্যাজাম্পশনটা কি, তুমি ভাবছো যে হ্যাঁ বেটার ম্যাটেরিয়াল যেহেতু ইউজ করে, তার মানে তো হচ্ছে হলো ভালো ম্যাটেরিয়ালস তো ডেফিনেটলি পাওয়াটা টাফ। কারণ আমরা যেটা জানি যে ডায়মন্ড তো খুবই দামি পৃথিবীর মধ্যে, কিন্তু ডায়মন্ড তো যেমন ভালো তেমন পাওয়াটাও টাফ। তো দ্যাট মিনস হ্যাঁ বেটার ম্যাটেরিয়ালস ইউজ করছে এর জন্য প্রাইস বাড়ছে। সো দ্যাট মিনস হচ্ছে ম্যাটেরিয়ালস হয়তো পাওয়াটা টাফ আজকাল, তাই অ্যান্সারটা এটা হবে। নো, এত ওভার অ্যাজাম্পশন বা ওভার থিঙ্কিং করার প্রয়োজন নেই। আমরা লিটারেলি যা বলছে তার সাথে তারতম্য করব। সো আমাদের এক্সাক্ট ওয়ার্ড যেটা আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড যে মিনিংটা আছে, সেটার সাথে প্যাসেজের ওয়ার্ড বাই ওয়ার্ড আছে, সেটা আমরা মিনিংটা বের করার চেষ্টা করবো। এটাই হচ্ছে একমাত্র ওয়ে। আনফর্চুনেটলি রিডিং এর মধ্যে আমাদের এর বাইরে আর কিছু করার নেই। আমরা যখনই মনে হবে যে আমাদের কনফিউশনটা হবে, কারণ চারটার মধ্যে শিওর থাকো যে কোনো দুইটা বাদ দিতে পারবে, দুইটার মধ্যেই কনফিউশনটা হবে। ওই কনফিউশন টাইমে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবো এবং চেষ্টা করবো যে কোন পোর্শনটার প্রতি আমি গুরুত্ব দিচ্ছি না প্যাসেজের সাথে। ওকে, এটা হচ্ছিল আমরা মোটামুটি চেষ্টা করবো প্যাসেজ থেকে ওই লাইনগুলো বের করার চেষ্টা করব যেখান থেকে অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়েছি। ওকে, পুরো প্যারাগ্রাফ বারবার পড়ার আমাদের কোনো প্রয়োজন নেই। কারণ এটা একটা ট্যালেন্ট, এটা একটা আর্ট, যে হচ্ছিল এক্স্যাক্টলি বোঝা যে এই প্যারাগ্রাফটা থেকে, এটা বুঝতে পারা ইজি যে এই প্যারাগ্রাফ থেকে অ্যান্সার হচ্ছে, বাট এটা বোঝা টাফ যে এই প্যারাগ্রাফের এই পোর্শন থেকে অ্যান্সার হচ্ছে। সো এই জন্যই তোমাদের লিস্ট অফ হেডিং এবং ম্যাচিং ইনফরমেশন এই দুটার মধ্যে পোর্শন কিভাবে ডিভাইড করতে হয় এটা দেখানো হয়েছিল। ওই কনসেপ্টটা আমাদের ইয়াতেও লাগবে, রিডিং এর এমসিকিউ এর মধ্যেও লাগবে, বাট এখানে হয়তো আমাদের স্পেসিফিক পোর্শনটা পাওয়া টাফ হয়ে যেতে পারে, কারণ এখানে এক্সাক্ট যেহেতু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আছে এবং আমরা ম্যাচিং ইনফরমেশনে এর মধ্যে টোনের প্রতি একটু বলেছিলাম গুরুত্ব দিতে। আমরা যেটা বলছি যে রিডিং এর মধ্যে এটার মধ্যে যেহেতু পোর্শনের প্রতি গুরুত্ব দেওয়া আছে, ওয়ার্ড মিনিং এর প্রতি গুরুত্ব দেওয়া আছে, সো ডেফিনেটলি আমাদের হচ্ছিল এখানে মিনিং এর প্রতি গুরুত্ব দিতে হবে। ওকে, সো আমরা এখানে যেটা এমসিকিউর মধ্যে এক্সাক্ট মিনিং এর প্রতি গুরুত্ব দিব, আমরা চেষ্টা করব যে যখনই আমাদের কনফিউশনটা শুরু হচ্ছে, উইল ট্রাই আউট টু ফাইন্ড আউট that what are the differences that I'm not finding out here. Okay, so I will try to guess those words with you guys, and I will ask you guys as well before giving my answer. Okay, so এখন হচ্ছে আমরা একটু এখানে আসি। তো মোটামুটি আমরা হচ্ছে হলো যেটা বুঝতে পারছি যে ফার্স্ট অফ অল আমাদের এমসিকিউ রিডিং এর মধ্যে এখানে আমাদের অপশন যেগুলো আছে সেগুলোর মধ্যে সিমিলারিটি পাবো, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমাদের মিনিং এর প্রতি গুরুত্ব দিতে হবে রাদার দেন দ্য টোন। টোনের প্রতি গুরুত্ব দিলে আমরা যেটা বললাম যে টু স্পেসিফিক যেটা আছে বা টু জেনারেলাইজ করে ফেলতে পারি, যে বেস্টকে বেটারকে একই ভাবতে পারি। ওকে, বেস্ট আর বেটার একই হয়ে যেতে পারে মাথার মধ্যে, অথবা ওভার অ্যাসাম্পশন করলে ওই যে যেটা বললাম যে বেটার মেটেরিয়াল যেহেতু আছে, বেটার মেটেরিয়ালস তো পৃথিবীতে পাওয়াটা খুবই টাফ, তাহলে ডেফিনেটলি হার্ড টু ফাইন্ড, এর জন্য প্রাইস বেড়েছে, এরকম টাইপের হবে। সো এটার মধ্যে আমাদের একটা ফাইন ব্যালেন্স করতে হবে। আমাদের দেখতে হবে এ টু জেড ওয়ার্ড টু ওয়ার্ড, মিনিং টু মিনিং চাঙ্কিংটা করতে হবে। দুই তিনটা ওয়ার্ড যে মিনিংটা করছে সেটা দিয়ে হচ্ছিল আমাদের করতে হবে। আসলে ডোন্ট ওয়ারি, আমরা আবার রিপিট করব, আমি আবার পুরোটা শেষ করে একটা জেনারেল আবার ওভারভিউ দিব, সো সেটার মধ্যে আবার তুমি শুনতে পারবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তো ওইটা আমরা আপাতত রাখি। এখন হচ্ছিল আমরা দেখি যে কোয়েশ্চেনের অ্যাপ্রোচটা কিভাবে করবো। ওকে, সো আমাদের
কোয়েশ্চেনের মধ্যে এমসিকিউ এর মধ্যে যেটা হচ্ছিল ফার্স্ট অফ অল জানতে হবে সেটা হচ্ছে পজিশন। এমসিকিউ তোমাদের সবচেয়ে বড় যে সুবিধা, রিডিং এমসিকিউ এর মধ্যে আমাদের পজিশন নিয়ে কোনো প্রবলেম হয় না। তারা সাধারণত প্যারাগ্রাফে কাউন্ট অল টাইম বলে দেয়, অথবা না বললেও আমাদের অন্তত এমন একটা ওয়ার্ড দিয়ে দিবে, নাম বা কিছু এমন একটা অর্থ দিয়ে দিবে যেটা খুব ইজিলি ফাইন্ড আউট করা পসিবল। আর যদি নাও বের করতে পারো, ডোন্ট ওয়ারি, যে পজিশনের উপরে বেস করে আমরা করতে পারি, যেহেতু এমসিকিউ একটা ক্রোনোলজিক্যাল কোয়েশ্চেন। সেখানে দেখো ফিফথ প্যারাগ্রাফ, সিক্স প্যারাগ্রাফ এরকম দেওয়া আছে, এভাবেই তারা বলে দিবে। সো এটা নিয়ে বের করা নিয়ে টাফ না, কারণ তারা জানে কেন অপশনের মধ্যে তোমাদের প্রচুর টাইম নষ্ট হবে। এখানে দেওয়া আছে ফাইনাল প্যারাগ্রাফ, এটা সিক্স দ্য ফাইনাল প্যারাগ্রাফের মধ্যে। এবং এখানে কি আছে, হোয়াট ডাজ গ্রিন সে অ্যাবাউট ফেমাস সায়েন্টিস্ট। সো ফেমাস সায়েন্টিস্টদের নিয়ে হয়তো কোনো কথাবার্তা হবে, এই দ্যাটস ফর শিওর। আমাদের পজিশন নিয়ে কোনো সমস্যা এমসিকিউর মধ্যে হয় না, সো এটা আমাদের সবচেয়ে বড় সুবিধা। সেকেন্ড যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হলো কোয়েশ্চেনটা কি জানতে চেয়েছে সেটার প্রতি একটু ভালো মতো মনোযোগ দেওয়া। ওকে, ওই যে আমি একটু আগে যেটা বললাম, কোয়েশ্চেন জানতে চাইছে হোয়াই দ্য প্রাইস ইনক্রিজড। কোয়েশ্চেন কখনোই জানতে চায়নি যে তোমার অ্যাজাম্পশন এখান থেকে কি পাচ্ছ। তুমি এখানে ভাবছো যে বেটার আছে, তো বেটারের থেকে তো হয়তো ডেফিনেটলি এটা ডিরাইভ হয় যে বেটার জিনিস পৃথিবীতে পাওয়া একটু টাফ। হ্যাঁ, জিনিস যেটা ভালো দাম তার তো একটু বেশি, আর ভালো জিনিস পাওয়া পৃথিবীতে মধ্যে টাফ। সো ডেফিনেটলি এটা হচ্ছে এর জন্য বেটার। এটাকে বলা হচ্ছে যে আমাদের ওভার জেনারেলাইজেশন। এটা আমরা হচ্ছে হলো কোয়েশ্চেনের মধ্যে কোন রিলেশনশিপ, কোয়েশ্চেন চাচ্ছে জাস্ট বেসিক অ্যান্সার। ওকে, এবং অ্যান্সার গুলা আইদার ট্রু ফলস নট গিভেন যেটা সেটার মতো হবে, 100% মিলবে, অথবা পার্শিয়াল মিলবে। পার্শিয়াল মিলে আমরা যেটা জানি নট গিভেন, এবং তোমরা ঠিক শিওর থাকো ফলসও তোমরা পাবে। সো এই প্রত্যেকটা অপশন ট্রু ফলস নট গিভেনের মতো। তো আমরা জানি ফলস হলে বিপরীত, ট্রু মানে হচ্ছে হলো 100% মিলছে, নট গিভেন মানে হচ্ছে পার্শিয়াল মিনিং মিলছে। সো অপশনগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন, প্রথম কথা, ট্রু ফলস নট গিভেন এ লাইন, এটা হচ্ছে আমাদের অলরেডি অপশন দিয়ে দিচ্ছে। সেকেন্ড যেটা, আমরা ট্রু ফলস নট গিভেন যেমন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এর প্রতি গুরুত্ব দিচ্ছি, এখানেও ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এর প্রতি গুরুত্ব দিব। এটা হচ্ছে প্রথম জিনিস। এবং আমরা কখনোই টু জেনারেলাইজ করব না, দ্যাট মিনস হচ্ছে হলো যেটা বেটার বলছে সেটাকে কখনো বেস্ট ভাববো না। সো যদি কখনো বলে যে দ্য উড বা দ্য ম্যাটেরিয়ালস অফ বুকস প্রাইস, দ্য ম্যাটেরিয়ালস অফ দ্য বুকস আর সরি দ্য বুকস আর ইউজিং বেটার ম্যাটেরিয়ালস দিস ডেজ, এইটা যদি এখন আমি অ্যান্সারে যাই যে দ্য বুকস আর ইউজিং দ্য বেস্ট ম্যাটেরিয়ালস, এই দুইটার মধ্যে যে বেটার আর বেস্ট একটা পার্থক্য আছে সেটা বের করে, এই দুটাকে জেনারেলাইজ না করে, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথাটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে হলো আমরা টু স্পেসিফিক হব না, টু স্পেসিফিক হব না, সরি ওভার অ্যাজাম্পশন করবো না। টু স্পেসিফিক তো বলে দিলাম, টু জেনারেলাইজ টু স্পেসিফিক। আরেকটা হচ্ছে হলো এই যে আমাদের ওভার অ্যাজাম্পশন, যে খুব অতিরিক্ত ভাববো না, জাস্ট কোয়েশ্চেনটা কি হয়েছে সেটা সাটলি মাথার মধ্যে ভাববো, খুবই সাটল রাখবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের দেখলাম, বাকি অপশনগুলো ট্রু ফলস নট গিভেনের মতো। সো এটা হচ্ছে আমরা জানলাম। এখন আমরা লাস্ট বাট নট লিস্ট যে জিনিসটা হচ্ছে সম্পর্কে একটু আইডিয়া নিব, সেটা হচ্ছে হলো আমাদের অপশনগুলোর মধ্যে একটা কমন ব্যাকগ্রাউন্ড বের করা। এটা প্রথম প্রথম দিকে খুব ইম্পর্টেন্ট, বাট এক টাইমে অ্যাডভান্স হয়ে গেলে তোমাদের লাগবে না, বাট দেখানো উচিত। ওকে, সাধারণত এখানে তারা যেহেতু চাবে কনফিউশন তৈরি করতে, তোমার মধ্যে লিসেনিং এর মতো কনফিউশন তৈরি করতে, তারা সাধারণত যেটার মধ্যে যেটা অ্যান্সার সেটাকে কনফিউজ করানোর চেষ্টা করবে, রাইট? মানে যেটা অ্যান্সার সেটাই কনফিউজ করানোর চেষ্টা করবে তোমাকে। সো এখন একটা প্যারাগ্রাফের মধ্যে যে যখন আমরা প্রপোর্শন ওয়াইজ ডিভাইড করি, আমরা একটা জিনিসের মধ্যে এসেছিলাম যে এখানে প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন পোর্শন নিয়ে কথা বলে, যে এটুক নিয়ে এটুক কথা বলছে, এটুক হয়তো এটুক নিয়ে কথা বলছে, এরকম টাইপের যে কথাবার্তাগুলো আছে, এভাবে যেহেতু আমরা পোর্শন ওয়াইজ ডিভাইড করি, ঠিক সেভাবেই আমরা হচ্ছিল এখানে অপশনগুলোকেও পোর্শন ওয়াইজ ডিভাইড করতে পারি। কিভাবে? সেটা হচ্ছিল তুমি দেখবে যে কয়েকটা অপশনের মধ্যে সেম কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলা, আর কয়েকটা অপশনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলা। সো তোমার যদি প্যারাগ্রাফ পড়ার টাইমে থিমটা এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, তা তুমি শিওর থাকো যে ওই কনসেপ্টের মধ্যে যে দুইটা অপশন আছে ডেফিনেটলি ওখান থেকেই অ্যান্সার হতে পারে। থিমটা বোঝার জন্য আমরা জানি থিম বোঝার জন্য টোন দরকার হয়। সো টোনের সাথে আমরা প্যাসেজে যা পড়ছি সেটার সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলাবো যে এক্স্যাক্ট ওইটাই এখানে বুঝাচ্ছে কিনা। ওকে, তো এখন একটা জিনিস দেখো, আমরা একটু দেখি এখানে, হোয়াট ইজ মর্টি গ্রিন ডুইং ইন ফিফথ প্যারাগ্রাফ। হোয়াট ইজ মর্টি গ্রিন ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, এটা বলছে। সো এখানে বলা হচ্ছে ডেসক্রাইবিং হোয়াট মোটিভেটেড হিম টু রাইট দ্য বুক। আমি কিন্তু এখনো কোয়েশ্চেনের টাইটেল ম্যাটেল পড়িনি, সো আমরা একটু টাইটেলটা পড়ে দেখি। এখানে বলা হচ্ছে আলফ্রেড ওয়াগনার, সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। আলফ্রেড ওয়াগনার, সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। তো তুমি বুঝতে পারছো এটা একটা সায়েন্স বেসড কোন একটা আর্টিকেল, এবং আমরা যেটা জানি
সায়েন্স বেসড আর্টিকেল বাই ফার সবচেয়ে কঠিন হয়। ওকে, সেটার মধ্যে এখন আমরা হিস্ট্রি দেখবো, হিস্ট্রি, পরে হচ্ছে হলো রিসার্চ, মডার্ন টাইম সাথে আর হচ্ছে হলো এলাবোরেশন। ওকে, এখানে যেহেতু সায়েন্স এক্সপ্লোরেশন এগুলো আছে, তো ডেফিনেটলি বুঝতেই পারছি রিসার্চ বা ক্যারেক্টারিস্টিক্স এগুলো থাকবে, এবং মডার্ন টাইমের কোন একটা হয়তো সায়েন্টিফিকের কোন একটা রিলেশনশিপ দেখাতে পারে। কন্টিনেন্টাল ড্রিফট মানে যেহেতু দেখছি, দ্যাট মিনস হচ্ছে কোনো উপমহাদেশীয় জার্নি বা এমন কিছু বলতে পারে, এবং এই সব কিছুই বলছে হচ্ছে আলফ্রেড ওয়াগনার যে তার সম্পর্কে। ওকে, সো আলফ্রেড ওয়াগনার সায়েন্স, তার হচ্ছে হলো বিষয়বস্তু, সে আগে কি করতো পরে কি করতো, তার থিওরি কি, এবং তার থিওরি হচ্ছে হলো এই পুরা উপমহাদেশীয় বা মহাদেশীয় বিভিন্ন জায়গায় যাত্রীদের সাথে কিভাবে রিলেটেড ছিল, এইগুলো হয়তো বলবে। এখানে বলা হচ্ছে বাই মর্টি গ্রিন। সো হয়তো এই আর্টিকেলটা লিখেছে মর্টি গ্রিন, আলফ্রেড ওয়াগনার হয়তো কোন একটা বড় ব্যক্তি। ওকে, কোন একটা ওয়েল নোন পারসন মনে হয়, ধরো এই যে হিটলারের মতো বা এমনকি হয়তো একটা বড় ব্যক্তি যে সায়েন্সের, ওকে, তাকে সম্পর্কে মর্টি গ্রিন লিখেছে। দেখো যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এবং ইন্ট্রোডাকশনেই কথাবার্তা দেওয়া। ও আচ্ছা, এটা হচ্ছে জিয়া দেওয়া, ওখান থেকে তার কালেক্ট করেছে, এটা একটা আর্টিকেল থেকে কালেক্ট করেছে, জার্নাল থেকে। ওকে, সো এখন আমরা একটু চলো একটু দেখি, মোটামুটি আইডিয়া পেয়ে গেছি আমাদের কি কি বলছে, আমি কিন্তু প্যাসেজও পড়িনি। সো হোয়াট ইজ মর্টি গ্রিন ডুইং ইন ফিফথ প্যারাগ্রাফ? ফিফথ প্যারাগ্রাফের মধ্যে মর্টি গ্রিন মানে যে লেখক, সে কি করছে, কোশ্চেনে বলছে কি করছে, মানে কি বুঝাতে চাচ্ছে সেটা বলছে। ওকে, সেখানে দেওয়া আছে। এখন আমরা একটু দেখি এখানে একটু কমন গ্রাউন্ড আমরা খুঁজতে পারি কিনা। এটা প্রথম প্রথম করতে হবে, কারণ তোমাদের প্র্যাকটিসটা যেহেতু প্রথম প্রথম খুবই টাইম লাগবে। এন্ড অ্যাজ আই সেড, রিডিং এমসিকিউ ইজ বাই ফার দ্য হার্ডেস্ট মডিউল অফ রিডিং, so that's why you guys have to give extra emphasis when solving this kind of questions. So we're here seeing the options describing what motivated him to write the book. So আমরা বলছি মর্টি গ্রিন যে লেখক, সেটা হচ্ছিল তাকে মোটিভেট করা হচ্ছে রাইটিং। সো মোটিভেটেড হিম টু রাইট দ্য বুক, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এক্সপ্লেইনিং হোয়াই ইট ইজ ডিজায়ারেবল টু রিড দ্য বুক। সো দেখো বুকের মধ্যেই হচ্ছে আমি পাচ্ছি, সো মর্টি গ্রিন হয়তো কোনো বই লিখেছে, সেটার মধ্যে হচ্ছে কথাবার্তা। সো এই দুইটা হচ্ছে একই কনসেপ্ট নিয়ে দেওয়া। আর আমরা এটা নিয়ে দেখি, সার্চিং হোয়াই ওয়াগনার পারসুড সো মেনি ডিফারেন্ট ক্যারিয়ার্স। সেখানে ওয়াগনারকে নিয়ে কথা বলছে, বিভিন্ন ক্যারিয়ারের মধ্যে তার যাতায়াত নিয়ে কথা বলছে, সেটা একটা টপিক পেলাম। ইন্ডিকেটিং হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়াগনার্স লাইফ ইজ ইন্টারেস্টেড হিম মোস্ট। ওকে, সো এটা একটা আলাদা কনসেপ্ট, এখানে কোনো কমন গ্রাউন্ড আমরা পাচ্ছি না, বাট সোফার এই দুইটা হচ্ছিল বইয়ের উপরে বেস করে। সো আমার ধারণা পার্সোনালি যে যেহেতু বইয়ের উপরে দুইটা দেওয়া, তো হয়তো এই প্যারাগ্রাফটার মধ্যে আমাদের বই টাইপের নিয়ে কোন একটা থিম থাকতে পারে, যেহেতু তার এটার উপরে বেশি অ্যান্সার দিচ্ছে। ওকে, সো এখান থেকে দেখি, যদি থিম বইয়ের সাথে মিলে তাহলে এখান থেকেও হবে, বাট যদি থিম বইয়ের থেকে না হয়, অন্য কিছু হয়, তাহলে ডেফিনেটলি বইয়ের একটাও হবে না, পরের দুইটা থেকে হবে। সো থিম ওয়াইজ হচ্ছে আমরা অপশনগুলোকে ডিভাইড করতে পারি। সেখানে দেওয়া আছে হি ওয়াজ নট পার্টিকুলারলি অ্যাম্বিশিয়াস পারসন। ওকে, সো এটা একটা কনসেপ্ট পাচ্ছি। হি কেপ্ট আ রেকর্ড অফ অল হিজ সায়েন্টিফিক অবজারভেশন। হি ডিড নট অ্যাডপ্ট মেনি সায়েন্টিফিক প্র্যাকটিস। দেখো এই দুইটা সায়েন্স নিয়ে কথা বলছে, সায়েন্টিফিক প্র্যাকটিস, সায়েন্টিফিক অবজারভেশন, এই দুইটা একটা বিষয়বস্তু নিয়ে দেওয়া। পয়েন্টটা যাই, হি এনজয় ডিসকাসিং নিউ ডিসকভারিজ উইথ আদার সায়েন্টিস্ট। সো সায়েন্টিস্টের আরেকটা কথা আছে, সো ফার এগুলো সায়েন্স নিয়েই পাচ্ছি আমরা, বাট এখানে একটা পার্সন টাইপের হচ্ছিল, কোনো একটা কথাবার্তা হচ্ছে হয়তো একটা স্কিল নিয়ে বা একটা গুণ নিয়ে, বাট এগুলো সায়েন্স নিয়ে বলা। সো এই তিনটা হচ্ছে একটা কনসেপ্ট নিয়ে হচ্ছে, এইটা আরেকটা কনসেপ্ট নিয়ে হচ্ছে। মোস্ট প্রবাবলি আমাদের থিম যে কোনো এই তিনটার মধ্যে হলে আমাদের অনেক কনফিউশন হবে এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বারবার দেখতে হবে, বাট থিম যদি উপরটার মধ্যে পড়ে তাহলে অ্যান্সারটা এক কথায় আমরা পেয়ে যাব। ওকে, অলরাইট, সে পড়তে আসি। এখান থেকে হচ্ছে দেয়ার পাবলিশড ওয়ার্কস হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট দেন ওয়াগনার ডিড। ওকে, সো ইম্প্যাক্ট নিয়ে কথা বলছে ওয়াগনার সাথে। দে হ্যাড ফিউয়ার ডাউটস অ্যাবাউট দ্য সায়েন্টিফিক আইডিয়াস দেন ওয়াগনার ডিড। ওকে, দ্য সায়েন্টিফিক আইডিয়াস ওয়ার মোর কন্ট্রোভার্সিয়াল দেন ওয়াগনার। সো এই দুটো দেখো আইডিয়া নিয়ে কথা বলছে। ওকে, আইডিয়া নিয়ে কথা বলছে, আর দেয়ার ইজিয়ার সাবজেক্ট টু রাইট অ্যাবাউট দেন ওয়াগনার। আর এখানে পাবলিশড ওয়ার্কস হ্যাড ই গ্রেটার ইম্প্যাক্ট দেন ওয়াগনার। পাবলিশড ওয়ার্কস হয়তো লেখাটাই হচ্ছে, আর এখানে দেখো রাইট আছে, ইজিয়ার সাবজেক্টস, পাবলিশড ওয়ার্কস কাছাকাছি, রাইট মনে হচ্ছে। সো এই দুটাকে আমরা হচ্ছে একসাথে রাখা, এখানে আইডিয়া দেওয়াই আছে। সো এই দুটো হয়তো একটা কনসেপ্ট। সো আইদার হচ্ছে হলো হয়তো আমার মনে হয় যে থিম যদি এটার মধ্যে পড়ে এই দুটোর মধ্যে কনফিউশন হবে, থিম যদি এটার মধ্যে পড়ে এই দুটোর মধ্যে কনফিউশন হবে।
ওকে, সো আমরা এরপরে যাই। এটা না একটা কনসেপ্ট, এটা না একটা কনসেপ্ট। এটা হচ্ছে বিগিনার লিখবে, এক টাইম এটার প্রয়োজন হবে না। সো আমরা দেখি হোয়াট ইজ গ্রিস মেইন পয়েন্ট অফ, আচ্ছা এটা না দেখি, ইট ইজ নট এনাফ ইন লাইফ টু হ্যাভ গুড ইন্টেনশনস, পিপল হ্যাড টু প্ল্যান কেয়ারফুলি হোয়াট দে ওয়ান্ট টু সাকসিড, ইফ দে ওয়ান্ট টু সাকসিড। প্ল্যান আছে, গুড ইন্টেনশন আছে, আচ্ছা ডিফারেন্ট লাগছে দুইটা। পিপল হ্যাড লিটেড কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফস, ওকে কন্ট্রোল বলছে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট পিপল এনশিওর দে হ্যাড দ্য ফ্রিডম টু অ্যাক্ট। ওকে, সো এখানে আমাদের হচ্ছে হলো, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে হলো যে এখানে ফ্রিডম আর লাইফস এই দুটো হচ্ছে হলো একসাথে বলা। সো এই দুটো হচ্ছে হলো এক কনফিউশনের মধ্যে আমার পড়ছে। দেখো ফ্রিডম আর দেয়ার লাইফস অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফ, আমরা এখান থেকে একটু খেয়াল করি। আচ্ছা একটু ধরো আমার হচ্ছে একটা ফোন এসছে, ওকে সো এখানে দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি। আচ্ছা ঠিক আছে, তো এখানে হচ্ছে হলো এখন আমরা একটু লাইন বাই লাইন মেলানোর হচ্ছে হলো চেষ্টা করি। এখানে দেওয়া আছে যে হোয়াট মন্টি গ্রিন ডুইং ইন দ্য 5th প্যারাগ্রাফ। সেখানে বলা হচ্ছে যে ওয়েগনার, আমি আর কিছু ধরো আমরা ওইরকম কনসেপ্টে বা যা যা দেখেছি বা ইয়া করেছি সেটা নিয়ে হচ্ছে কোনো প্রবলেম নেই, আমরা এখান থেকে দেখি। ওকে, ওয়েগনার লেফট বিহাইন্ড আ ফিউ পাবলিশড ওয়ার্কস বাট অ্যাজ, ও না এখান থেকে, এটা হচ্ছে 5th প্যারাগ্রাফ। ওকে, so readers interested in specific detail of Wagner career will see that, আচ্ছা ওয়াগনার নিয়ে একটা কথা বলছে। ওকে, এখন কোশ্চেন জানতে চাইছে মন্টি গ্রিন, হোয়াট ইজ মন্টি গ্রিন ডুইং ইন 5th প্যারাগ্রাফ। মন্টি গ্রিন 5th প্যারাগ্রাফের মধ্যে কি করছে সেটা জানতে চাচ্ছে। দ্যাট মিনস মন্টি গ্রিন হচ্ছে 5th প্যারাগ্রাফের মধ্যে কি বোঝাতে চাচ্ছে বা তার মূল দায়িত্বটা বা কি এখানে, সেটা হচ্ছে সে বোঝানোর চেষ্টা করছে এখানে। ওকে, সো আমরা একটু গো থ্রু করি। Readers interested in specific detail of Wagner's career will see that he often stopped pursuing given line of investigation only to pick it up later. Okay. So আমরা একটা কথা পাচ্ছি, সে তার ক্যারিয়ার হচ্ছে স্পেসিফিকদের often stopped pursuing giving investigation only. Okay, okay, all right. সেপরে হচ্ছে I have tried to provide guideposts to his rapidly shifting interests by characterizing different phases of his life as careers in different science, different science আছে, একটু লেখাটা আমার নিজেরই সমস্যা হচ্ছে, বড় করে নিয়ে। ওকে, সেখানে দেওয়া আছে যে I have tried to provide guideposts to his rapidly shifting interests by characterizing different phases of his life as careers in different sciences, which is reflected in titles of the chapters. ওকে, সো আমরা একটা বই নিয়ে কথা পাচ্ছি, জ্বর এই বই নিয়ে কথা পাচ্ছি, এটার মধ্যে হচ্ছিল গাইড পোস্ট দেওয়া শুরু করেছে। হ্যাঁ, তাহলে হিজ র্যাপিডলি ইন্টারেস্ট যেগুলা সেগুলোর উপরে। সো থাস দ্য ইন্ডেক্স শুড বি সাফিসিয়েন্ট, যে থাস আছে যেহেতু এখান থেকে একটা প্রশ্ন শুরু হতে পারে। সো থাস the index should be sufficient guide for those interested in particular aspect of Wagner's life, but perhaps not all of it. Thus, the index should be sufficient guide for those interested in a particular aspect of Wagner's life, but perhaps not all of it. My own feeling, however, is that parts do not make as much as sense of their own as do all of his activities taken together. Okay. In this respect, I urge readers to try experience Wagner's life as he lived with all interruptions, changes of mind, and reading differs. তো সে বলছে যে হচ্ছে হলো সো ফার র্যাপ, তার এই গাইড পোস্টটা হচ্ছে হলো তার বিভিন্ন জীবনের মধ্যে যে ইন্টারেস্টের শিফট আছে সেটা নিয়ে কথাবার্তা বলছে, এবং এটা হচ্ছে হলো যে পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে কথা বলছে, সবকিছু না। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। সো সে বলছে যে রিডার্স যে বলছে যে ওয়াগনার হচ্ছে হলো যেমন জীবনযাপন করেছে, কারো যদি জানতে হয় তাহলে হচ্ছে তার সবকিছু জানতে হবে যে সে কিভাবে লিভ করেছে, মানে তার জীবনটা কিভাবে গিয়েছে, তার পুরোপুরি মাইন্ডসেট জানতে হলে সবকিছু জানা প্রয়োজন। ওকে, সো এখন আমরা একটু দেখি এখানের মধ্যে যে এই বইটার মধ্যে কি কি বলেছে। সো এখন আমরা দেখি যে describing what motivated him to write the book. ওকে, সো হোয়াট মর্টি গ্রিন ডুইং, হ্যাঁ, সো আমরা এখানে হচ্ছে হলো তাকে কি মোটিভেট করা হচ্ছে লেখার জন্য, কি লেখা মানে বলা হচ্ছে যে কি লেখা, কেন হচ্ছিল তাকে মোটিভেট করা হচ্ছে এই বইটা লেখার জন্য, এটার কথা বলছে, নাকি বলা হচ্ছে যে এটা কেন হচ্ছে হলো ডিজায়ারেবল হতে পারে বা আকাঙ্ক্ষামূলক হতে পারে পড়ার জন্য। হ্যাঁ, পুরো বই explaining why it is desirable to read the whole book, suggesting why Wagner pursued so many different careers, indicating what aspects of Wagner's life interested him the most. Okay, অলরাইট, সো এখানে ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের একটু শর্ট করে দিই। ওকে, আমি তোমাদের প্রথম থেকে একটু শর্ট করে দিচ্ছি।
So suggesting why Wagner pursued so many different careers. আমরা so far পাচ্ছি যে readers interested in specific details of Wagner's career will see that he often stopped pursuing a given line of investigation only to pick it up later. So line of investigation একটার কথাই বলছে এবং সে ওইটার মধ্যেও অনেক গাফিলতি দিত, মাঝে মাঝে স্টপ করে দিত। সেখানে কোথাও বলা হয়নি আমাদের যে সে অনেকগুলা ক্যারিয়ার বারবার সুইচ করেছে। ওকে, সো এখানে দেখো এই যে কনসেপ্টটা সাজেস্টিং হোয়াই ওয়াগনার পার্সু সো মেনি ডিফারেন্ট ক্যারিয়ার্স, এখানে কোথাও এটা বলেনি যে অনেকগুলো ক্যারিয়ার সে পার্সু করছে। সো এটা নট গিভেন হয়ে যাবে আমাদের, এটা বাদ। এরপর বলা হচ্ছে ইন্ডিকেটিং দ্যাট অ্যাসপেক্টস অফ ওয়াগনার্স লাইফ ইন্টারেস্টেড হিম মোস্ট। হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়াগনার্স লাইফ ইন্টারেস্টেড হিম দ্য মোস্ট। ওকে, অলরাইট। এখানে ওকে তোমাদের হচ্ছিল আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা করে দিলে আবার বেশি সোজা হয়ে যাবে। এটা বাদ তোমাদের এখানে তিনটা থেকে কোনটা অ্যান্সার মনে হচ্ছে তোমাদের পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী, তোমরা একটু চেষ্টা করো তো কি মনে হচ্ছে এখানে ওয়াগনারের মর্টি গ্রিন অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছে প্যারাগ্রাফটার মধ্যে এই বইটা সম্পর্কে। ওকে, এটা হচ্ছে মূল কথা। সো এই বইটার সঙ্গে সে কি বলতে চাচ্ছে এটা এখানে দেওয়া আছে। সো একটু দেখো, দেখার চেষ্টা করো দুইটার মধ্যে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং একটু দেখার চেষ্টা করো। যে যেটা বুঝো অ্যান্সার দাও, যে যেটুকু বুঝো অ্যান্সার দাও, নো ওয়ারিস। ওকে, জাস্ট যেটা মনে হয়। খালি পার্থ হারিয়ে দিয়েছে, আসালিতে আছে। ওকে, অলরাইট। সো আমরা এখন একটু দেখি। ওকে, সেখানে দেওয়া আছে ডিসক্রাইবিং হোয়াট মোটিভেটেড হিম টু রাইট দ্য বুক। সো ফার এখানে সে বলছে যে আমি গাইড প্রোভাইড করেছি, লিখেছি, এটা সেটা, কিন্তু কোথাও সে এখানে বলেনি যে তাকে কোনো কিছু ইন্টারেস্ট করেছে বা তাকে এটা অ্যামিউজ করেছে, এমন কোনো কথাবার্তা যদি পড়াটা যায় কোথাও বলা নেই। সো এইটাও 0% হয়ে যাচ্ছে নট গিভেনের মধ্যে। ওকে, এখন এই দুইটার মধ্যে আমাদের কোনটা আসে? এখন দেখো এখানে ইজিলি তোমরা বি দিচ্ছ এবং এখানে বুক নিয়ে যেহেতু বলছে এবং প্রথমে রিডার্স যেহেতু বলা আছে, সেটা বই নিয়েই হচ্ছে কথাবার্তা, সেই দুটো থেকে যে কোনো একটা হতে পারে। এটাই বললাম আমরা যে তারা যে কনসেপ্টটা হচ্ছে হলো তার অ্যান্সারটা আছে সেটাকে প্রায় তারা হচ্ছে হলো কনফিউজ করার চেষ্টা করতে পারে। ওকে, সেখানে হচ্ছে ইন্ডিকেটিং হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়াগনারস লাইফ ইন্টারেস্টেড হিম দ্য মোস্ট। বাট সেটা বলছে যে রিডাররা হচ্ছে হলো ওয়াগনারের অ্যাসপেক্ট যেটা হচ্ছে হলো ইন্টারেস্টেড মনে হতে পারে সেটা করার জন্য হচ্ছে হলো তাদের কি কি করা উচিত। কোথাও সে তার রিলেশনশিপ আনেনি, যেটুকু এনেছে এই যে এখানে আছে, কোথায় গেল, হার্ভার্ড দোজ ইন্টারেস্ট, হ্যাঁ এটা নিয়ে বলা হচ্ছে তার বিভিন্ন অ্যাসপেক্টস লাইফ পারহ্যাপস এগুলো বলছে। সো এরকমই বললাম, এটা হচ্ছে আমাদের নট গিভেনেও যে পার্শিয়াল 50-60% যেটা বলতাম যে পুরোপুরি মিলছে কিন্তু এস্টাবলিশ হচ্ছে না, সেটা হচ্ছে ওইটা যে কয়েকটা ওয়ার্ড মিলছে আমাদের কিন্তু আমাদের যেই মিনিংটা সেটা কমপ্লিটলি মিলছে না। সো ইন্ডিকেটিং হোয়াট অ্যাসপেক্টস অফ ওয়াগনারস লাইফ ইন্টারেস্ট হিম দ্য মোস্ট না, এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যে যারা মানুষজন আছে তাদের ক্ষেত্রে। সো এটা আমাদের অটোমেটিক্যালি পাস। সেখানে অটোমেটিক্যালি একটাই আসে, এক্সপ্লেন হোয়াই ইজ ডিসেবল টু রিড দ্য হোল বুক। এখানে বলাই আছে যে দোজ ইন্টারেস্ট ইন এ পার্টিকুলার অ্যাসপেক্টস অফ ওয়াগনার লাইফ বাট পারহ্যাপস অল অফ ইট মাই ওন হাভ এ পার্টস ডু নট মেক সেন্স। এটা হচ্ছে সবকিছুকে একসাথে হচ্ছে যৌথ করো, সেটার জন্য বলা হচ্ছে যে আই আর্জ রিডার্স, অ্যান্সারটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় যে আই আর্জ রিডার্স টু ট্রাই এক্সপিরিয়েন্স ওয়াগনারস লাইফ অ্যাজ হি লিভড। ওকে, তো রিডার্সকে বলছে যে কিভাবে করেছে সেটা নিয়ে বলতে চেষ্টা করছে যদি তার ইন্টারেস্টেড থাকে। সো এক্সপ্লেন হোয়াই ইজ ডিসেবল টু রিড দ্য হোল বুক, সেই জন্য বলা হচ্ছে যে পুরো লাইফ কি হচ্ছে সবকিছু জানার জন্য এটার জন্য যে রিডার্স যারা আছে পুরো বইটা পড়তে হয়েছে, সে প্রথমেই বলেছে যে বিভিন্ন কিছু একসাথে ঢুকানো হয়েছে। সো এটা আমাদের হচ্ছে অ্যান্সার একমাত্র যেটা কনসেপচুয়ালি যাচ্ছে এবং এটা রিডার্স এর সাথে তোমরা যদি আর কিছু নাও বুঝো রিডার্স এর সাথে একমাত্র এটাই মিল আছে কনসেপচুয়ালি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অলরাইট, এই পার্টটা যাই। হোয়াট ইজ সেড অ্যাবাউট ওয়াগনার ইন দ্য 6th প্যারাগ্রাফ। সো এর পরের প্যারাগ্রাফে আছে সো হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য ওয়াগনার ইন 6th প্যারাগ্রাফ। সো তার সম্পর্কে কি বলা হচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। সো আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে ওয়াগনার লেফট বিহাইন্ড আ ফিউ পাবলিশড ওয়ার্কস বাট অ্যাজ was standard practice, this reported the result of his work. Results of his work, not the journey he took to reach that point. Only যেহেতু দেওয়া একটু পর্যন্ত একটা ধরি, সো আমরা বুঝতে পারছি তার কাজের বিভিন্ন রেজাল্ট আছে বাট কোনো জার্নি নিয়ে সে হচ্ছে সর্বোচ্চ যে পর্যায়টা গেছে সেটা নিয়ে হয়তো কোনো লেখা নেই। ওকে, অনলি আ ফিউ hundred of the many thousands of letters he wrote and received in his lifetime have survived and he didn't keep notebooks or diaries that recorded in life and activity. So সে একমাত্র এই যে বিভিন্ন লেটার যেগুলো আছে এগুলাই হচ্ছে হলো আছে তার কাছে এভিডেন্স হিসেবে, কিন্তু ওয়াগনার কখনো নোটবুক বা ডায়েরি লিখতো না,
তার লাইফ রেকর্ড করার জন্য। ওকে, সো তাদের কাছে যেটা আছে তার রেকর্ড হিসেবে একমাত্র তার লেখা লেটার যেগুলা সেগুলাই হচ্ছিল তার কাছে আছে। সেখান থেকে হি ওয়াজ নট অ্যাক্টিভ উইথ এ ফিউ এক্সেপশনস ইন সায়েন্টিফিক সোসাইটিস। ওকে, সায়েন্স সোসাইটির মধ্যে খুব একটা অ্যাক্টিভ ছিল না, was not active in scientific societies, and did not seek to find influence or advance his ideas. Okay, did not seek through professional context of politics, or spending most of his time at home writing and observation. Okay, so হলো এখান থেকে একটা কথা, এখানে অনেকগুলো কনসেপ্ট দেওয়া, অনেকগুলো। ওকে, সো এইটুকের থেকে আমরা হচ্ছিল পাচ্ছি চারটা কনসেপ্ট। একটা হচ্ছে হলো, আচ্ছা এটাকে আমরা বাদ দিই, সোফার আমরা যা বুঝতে পারছি তার রেকর্ডেড কোনো কথাবার্তা লেখা নেই। ওকে, এটা হচ্ছে মূল বিষয়, কারণ পরে কনসেপ্টে পাচ্ছি সে একটা লৌকি পারসন ছিল। হ্যাঁ, হি ওয়াজ অ্যাক্টিভ ইন সায়েন্টিফিক সোসাইটিস। পরে হচ্ছে হলো তার আইডিয়া সে করার জন্য কারোর সাথে যোগাযোগ করতো না। মোটামুটি তার জীবনে যা আছে সে হচ্ছিল বাসার মধ্যেই টাইম টু টাইম পড়তো, মানে জাস্ট মাইন্ডিং হিজ ওন বিজনেস। আমরা তো অ্যাম্বিশিয়াস পারসন। আমরা এখানে দেখেছিলাম তিনটার মধ্যে ইয়া আছে, আমরা নিচে তিনটা আগে দেখি। এখন হি enjoyed discussing new discoveries with other scientists. He did not adopt many scientific practice of that time. He kept record all of his scientific observation. So দেখো এখানে অ্যান্সারটা খুব ইজি। আমি এটার মধ্যে তোমাদের আর কিছু ক্রস করছি না, তো তোমরা একটু আগে এটার প্রতি অ্যান্সার দাও। এই চারটা কি হতে পারে? জাস্ট বেশি না, ট্রু ফলস নট গিভেন এ কনসেপ্ট কাটো। ওকে, দেখো এক্সাক্ট ওয়ার্ডের পোর্শন গুলো পাবে যেখান থেকে তার এটা প্যারাফ্রেজ করেছে। জাস্ট মিনিংটার প্রতি আর ওয়ার্ডের প্রতি গুরুত্ব দাও। কেউই অ্যান্সার ধরতে পারছো না? জাস্ট ট্রাই, একটু খালি ট্রাই করো, আর কিছুই লাগবে। ওকে, তো পার্থ দিয়েছে এ, বাকি হচ্ছে হলো আর এনিওয়ান এলস, আসালি অর ফাতেমা, তোমরা যারা আছো, ইফ ইউ গাইজ ওয়ান্ট টু গিভ এন অ্যান্সার ইউ গাইজ ক্যান। ওকে, অলরাইট। আচ্ছা চলো আমরা দেখি। সেখানে দেখো ফার্স্ট অফ অল এখানে আসালি দিয়েছে এ। ওকে, সো হি কেপ্ট আ রেকর্ড অফ অল হিজ সায়েন্টিফিক অবজারভেশন, বাট এখানে বলে দিয়েছে যে হি ডিডন্ট কিপ নোটবুক অফ অর ডায়েরিজ দ্যাট রেকর্ডেড হিজ লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস। সেখানে অ্যাক্টিভিটিস লাইফ কিছুরই সে রেকর্ড রাখেনি। ওকে, আর এখানে বলছে হি কেপ্ট রেকর্ড অল অফ হিজ সায়েন্টিফিক অবজারভেশন। সায়েন্টিফিক অবজারভেশনও বাদ দাও, জাস্ট অবজারভেশনস রাখো। ওকে, সে কিছুই রেকর্ড রাখতো না, সে লিখতো না, সে ডায়েরি জার্নাল কিছুই লিখতো না। সো এটা আমাদের অটোমেটিক্যালি এটা হচ্ছে কমপ্লিট ফলস। সো ফলস কমন অ্যান্সার হবে না, অনলি যেটা ট্রু সেটাই অ্যান্সার হবে। সেটাই বললাম যে কমপ্লিট বিপরীত থাকতে পারে। হি ডিড নট অ্যাডপ্ট মেনি অফ দ্য সায়েন্টিফিক প্র্যাকটিসেস অফ দ্য টাইম। সো হি ডিড নট অ্যাডপ্ট মেনি, এটা হয়তো একটু কনফিউশন হতে পারে, বাট আমি একটু আসি। দেখো, হি ওয়াজ নট অ্যাক্টিভ in scientific societies and did not seek to find influence or advance his ideas through professional contact and politics. So he did not adopt many scientific practices of the time. Okay, scientific practices of the time. So he was not active in scientific societies. He did not active in scientific societies. So বিভিন্ন সোসাইটি যেগুলো আছে সেটার মধ্যে অ্যাক্টিভ ছিল না, এছাড়া কয়েকটা এক্সেপশন ছাড়া। সো সে কয়েকটার মধ্যে থাকলেও সেটা সোসাইটি ছিল, নট দ্য প্র্যাকটিস। এবং সে বলেও দিয়েছে and did not seek to find influence or advance his ideas. সো সে কয়েকটা সোসাইটির মধ্যে মাঝে মাঝে অ্যাক্টিভ ছিল, কিন্তু খুব একটা ছিল না। বাট এখানে বলা হচ্ছে he did not many of his scientific practice of the time. Not many scientific practice of the time. Okay, তো সে প্রথম কথা হচ্ছে সে মেনি থাকলে দ্যাট মিনস কয়েকটা, বাট এখানে কয়েকটার কনটেক্সট হচ্ছে হলো সায়েন্টিফিক সোসাইটির কথা বলছে, নট দ্য প্র্যাকটিস। প্র্যাকটিসের কথা বলেই দিয়েছে and did not seek or find influence or advance his ideas. সো সে বলেই দিয়েছে সে অ্যাকচুয়ালি তার আইডিয়া নিয়ে যেটা হচ্ছে হলো ইনফ্লুয়েন্স করা বা আরো ওটাকে নিয়ে ঘাটা, সেটা তার পছন্দের ছিল না, সে করতো না। সো হি ডিড নট অ্যাডপ্ট মেনি সায়েন্টিফিক প্র্যাকটিসেস অফ দ্য টাইম। ওই সময় যারা মানুষজন করতো, যে বিভিন্ন মানে ওই টাইম হয়তো আগেরকার যুগে, বা সায়েন্টিফিক প্র্যাকটিস কি হয় যে ওটাকে নিয়ে অ্যাডভান্স করা, ভালো মতো ঘাটা বা এগুলা, সেটা হচ্ছে বোঝাচ্ছে। বাট এখানে বলেই দিয়েছে সে অ্যাকচুয়ালি এটা নিয়ে কিছু করতো না। সো এটা আমাদের বাদ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এটাও বাদ। হি এনজয় ডিসকাসিং নিউ ডিসকভারিজ উইথ আদার সায়েন্টিস্ট, বাট বলেই দিয়েছে যে এখানে সে এগুলা যেগুলো আছে সেটা অন্যান্য মানুষদের সাথে, যে প্রফেশনাল কন্টেক্ট বা তাদের সাথে কথা বলতো না। তার আইডিয়া যেটা আছে সে অ্যাডভান্স করতো না, এবং তাদের সাথে হচ্ছে হলো এটা নিয়ে থ্রু প্রফেশনাল কন্টেক্ট এন্ড পলিটিক্স, এটা নিয়ে তাদের সাথে ডিসকাসও করতো না। সো ডিসকাস এটা ভুলেও হবে না, এটা আমাদের পাল। হি ওয়াজ নট পার্টিকুলার অ্যাম্বিশিয়াস পারসন। এটা অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছিল এখানে আমরা বুঝতেই পারছি যে এটা পুরোটা টোনের মধ্যে বুঝে যাচ্ছে। ফার্স্ট অফ অল এটা, আরেকটা হচ্ছিল যে স্পেন্ডিং মোস্ট অফ হিজ টাইম এট হোম। অ্যাম্বিশিয়াস পারসন কখনো এরকম বাসার মধ্যে সারাদিন বসে এত গুণ থাকা সত্ত্বেও বসে বসে পড়ে না, তারা করে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো মিনিং ওয়াইজ এটাই একমাত্র যাচ্ছে।
করে। সো আমরা এখন পয়েন্টটা যাই। হোয়াট ডাজ গ্রিন সে অ্যাবাউট সাম অফ দ্য আদার ফেমাস সায়েন্টিস্ট? সো অন্যান্য ফেমাস সায়েন্টিস্টদের নিয়ে সে কি বলছে, তার মতবাদ কি? ওকে, সো আমরা এখানে কি দেখেছিলাম যে দুইটা অপশনের মধ্যে হয়তো ভ্যারিয়েশন দেখেছিলাম, যে হচ্ছে হলো এই দুইটা একটা আর মাঝের দুইটা হয়তো একটা, এমন কিছু দেখেছিলাম। আচ্ছা আমরা দেখতে থাকি, পড়ি এখন এখানে। সেখানে বলছে যে সাম ফেমাস সায়েন্টিস্ট সাচ এজ নিউটন, ডারউইন, ওকে, আইনস্টাইন left mountains of written materials behind, hundreds of notebooks and letters numbering in tens of thousands. Others, like Michael Faraday, left extensive journals of their thoughts and speculations parallel to their scientific notebooks. So, ওয়াগনার হচ্ছে যে এতক্ষণ যেটা দেখলাম সে লিখতো না, বাট এখানে বলছে যে তারা হচ্ছে লিখতো, এই কয়জন লিখতো। আচ্ছা দেখি কেন বলছে। The more such materials a scientist leaves behind, the better chance a biographer has forming an accurate picture of how scientists' idea took shape and evolved. ওকে, সো যত ম্যাটেরিয়ালস থাকে তত হচ্ছিল সায়েন্টিস্টরা কিভাবে ভাবে, তার আইডিয়া কিভাবে হচ্ছিল সার্কুলেট হয়েছে, এটা বোঝা যায়। ওকে, সো তার হচ্ছে হান্ড্রেডস অফ নোটবুকস, এটা নিয়ে হচ্ছিল মূল কথা। সো দুইটা কনসেপ্ট আমরা হচ্ছিল এটা নিয়ে একটু দেখি। সেখানে হচ্ছে সাম ফেমাস সায়েন্টিস্ট, যে এটার মধ্যে আমাদের লেখা আর এটা হচ্ছিল আমাদের কোয়েশ্চেন। ওকে, সো এখন একটু চেষ্টা করো তোমরা এখানে কি কি আছে। এটা একটু হয়তো কনফিউজিং হতে পারে আমার পার্সোনালি মনে হচ্ছে, বাট চেষ্টা করো এক্সাক্ট মিনিংটা বোঝার চেষ্টা করো। আচ্ছা আমি একটু ইজি করে দিই, তাহলে পরের পোর্শনটা অ্যান্সার আছে, হ্যাঁ সেকেন্ড পোর্শনটা অ্যান্সার আছে, ফার্স্টেরটা হয়তো আমার নেই, বাট ফার্স্টটার থেকে পেতে পারি আমরা, কনসেপ্ট পেতে পারি। সেকেন্ড পোর্শনটার মধ্যে অ্যান্সার আছে, ইজি করে দিলাম, যাও তাও চেষ্টা করো একটু, দেখো যেটাই আসে মাথার মধ্যে। ওকে দেখো এখানে আমরা সোফার পাচ্ছি যে নিউটন, ডারউইন, আইনস্টাইন যারা আছে তারা অনেক বেশি ম্যাটেরিয়াল শিখে গেছে, তাদের জীবনের হচ্ছিল যা যা কার্যক্রম করেছে সবকিছু লিখে টিখে আছে, যেটা ওয়াগনারের ছিল না। এবং এটার ফলে যেটা হয় যে এখন এখানে দেখছি দ্য বায়োগ্রাফার হ্যাজ এ ফর্মিং অ্যাকুরেট পিকচার অফ হাউ সায়েন্টিস্ট আইডিয়াস টুক অ্যান্ড শেপ ইভলভ। এটার ফলে হয় কি বেটার চান্স থাকে যে একটা বায়োগ্রাফার কিভাবে হচ্ছে হলো লিখবে। সো এখন আমরা দেখি হোয়াট ডাজ গ্রিন সে অ্যাবাউট সাম অফ দ্য ফেমাস সায়েন্টিস্ট। ওকে, সো এটা কিন্তু মনে আছে যে পুরো আর্টিকেলটা কিন্তু একজনই লিখেছে, বাই মর্টি গ্রিন। সো তোমার আবার খোঁজার দরকার নেই কিন্তু এখানে যে গ্রিন কোথায় বলছে, আমরা গ্রিন কি বলছে পাচ্ছি না। সো কোয়েশ্চেনের মধ্যে আমাদের অলরেডি দেওয়া আছে। সো এখন আমরা পয়েন্টটা যাই। এখানে বলা হচ্ছে their published work had a greater impact than Wagner did. ওকে, সো ইম্প্যাক্ট নিয়ে হয়তো এটা একটু কনফিউশন হতে পারে, সো আমরা এখন একটু পরে আসি। They had fewer doubts about scientific ideas than Wagner. ওকে, একটা খুবই বাদ দেওয়া আছে খুব ইজিলি, their scientific ideas were more controversial than Wagner. So far কন্ট্রোভার্সি নিয়ে কোনো কথা বলেনি, সো এটা আমাদের বাদ, এটা আমাদের গেল। পরে ছিল they had fewer doubts about their scientific ideas than Wagner did. So far এখানে তাদের ডাউট টুট নিয়ে কোনো কথাবার্তা প্যারাগ্রাফের মধ্যে নেই, কোথাও নেই যে তাদের হচ্ছে কনফিউশন আছে। ওয়াগনারের কথাই বলা নেই প্রথম কথা, আর সেকেন্ড কথা হচ্ছে হলো আমরা আগে দুটো প্যারাগ্রাফ করেছি রাইট। সো ফার তাদের সাথে ডাউট নিয়ে বা তাদের আইডিয়ার মধ্যে কোনো আমরা মতবাদ বিরোধ দেখছি না, সো এটাও আমাদের বাদ। ওকে, সো এখন তোমরা এখন দেখো যে এই দুটার মধ্যে কোনটা অ্যান্সার মনে হচ্ছে তোমাদের। এই দেখো এখানে দেখো সেম ব্যাকগ্রাউন্ড, এটা সেই দুইটা যেটা বললাম যে অটোমেটিক্যালি বাদ পড়ে যাও অনেক টাইমে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড ডিফারেন্সিয়েট করতে পারি। ট্রাই লিটল বিট। ওকে, পার্থ দিয়েছে ডি। এনিওয়ান এলস? ওকে, সেখানে দেওয়া আছে দেয়ার পাবলিশড ওয়ার্ক হ্যাড গ্রেটার ইম্প্যাক্ট দেন ওয়াগনার ডিড। এখানে সো ফার কোথাও বলেনি যে তাদের যে পাবলিশড কাজগুলো আছে সেটা ওয়াগনারের তুলনায় খুব বেশি ইম্প্যাক্ট করেছে। সো ফার আমরা ইম্প্যাক্ট নিয়ে কোথাও এমন কোনো কথাবার্তা পাইনি যে তাদের হচ্ছিল ইম্প্যাক্ট নিয়ে খুবই বড় সড়ো কোনো কথাবার্তা, নাথিং। ওকে, কোনো ইম্প্যাক্ট নিয়ে কিছুই বলেনি। তো একটা জিনিস বুঝতে পারছি সোফার এখানে কম্পারিজন কোথাও নেই, কম্পারিজন আমাদের কোথাও নেই। সেখানে গ্রেটার বা এটা যেটা আছে এটা কোনোভাবেই হবে না, যে গ্রেটার দেওয়া কোনো কম্পারিজন কোথাও বলেনি সেটা। বাট দে আর ইজিয়ার সাবজেক্ট রাইট অ্যাবাউট দেন ওয়াগনার, দে আর ইজিয়ার সাবজেক্টস টু রাইট অ্যাবাউট দেন ওয়াগনার। তো এটাই দেখো এখানে বলা আছে এ বায়োগ্রাফার, হ্যাঁ, দ্য মোর সাচ ম্যাটেরিয়ালস অফ সায়েন্টিস্ট লিভ বিহাইন্ড, দ্য বেটার চান্স a biographer has forming an accurate picture of how scientists' ideas took shape and evolve. That means যদি তাদের কাছে বেশি ম্যাটেরিয়ালস থাকে তারা হচ্ছে খুব ইজিলি কিভাবে হচ্ছে সায়েন্টিস্ট ভাবে চিন্তা করে এগুলো লিখতে পারে। সো যেহেতু তাদের অনেক কিছু লিখে গেছে তো তাদেরকে নিয়ে হচ্ছে খুব ইজিলি লেখা যাবে, এবং এটাই বোঝাচ্ছে যে দে আর ইজিয়ার সাবজেক্টস টু রাইট অ্যাবাউট দেন ওয়াগনার। দ্যাটস ট্রু। এই পুরো বইটা তো ওয়াগনারের নামে লেখা না, এখানে দেখো যে আর্টিকেল কি আছে, আলফ্রেড ওয়াগনার।
সো ওর উপরেই তো লেখা, মর্টি গ্রিন লিখেছে। সেখানে এই জন্য ওরাই তো সাবজেক্ট, ওদের উপরে যদি বায়োগ্রাফি লেখা হয় ওরা সাবজেক্ট হয়ে যায় না? এই সাবজেক্ট নিয়ে হয়তো তোমাদের সমস্যা হতে পারে। ওকে, এটা হচ্ছে ডি হবে। ওকে, অলরাইট, তো এর পরেরটা আমরা আসি, লাস্ট বাট নট লিস্ট। এটার মধ্যে এখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে I am firmly of the opinion that most of us, Wagner included, are not in any real sense the authors of our own lives. Okay, all right, are not real authors, real sense authors of our own life. We plan, think, and act often with apparent freedom, but most of the time our lives happen to us, and we only retrospectively turn this happenstance into a coherent narrative of fulfilled intention. সো যেটাকে বলা হচ্ছে ডেস্টিনি নিয়ে কথা বলছে, যে যেটা আছে ওটা আমাদের এমনি হয়, আমরা জাস্ট এটাকে হচ্ছে হলো একটা ন্যারেশনের মধ্যে ঢুকাই বা একটা স্টোরির মধ্যে বানাই, যেটা বলাই আমরা যে এটা হচ্ছে আমাদের ফুলফিলমেন্ট ইন্টেনশনস এর মধ্যে। ওকে, দিস বুক therefore is a story both of the life and scientific work that Alfred Wegener planned and intended, and of the life and scientific work that actually happened to him. ওকে, অ্যাকচুয়ালি হ্যাপেন টু হিম। সো দ্যাট মিনস এটা হচ্ছে বলে যে কি কি করেছে এবং যেটা অ্যাকচুয়ালি হয়েছে, তার আগের চিন্তা পরের চিন্তা। দিজ আর, অ্যাজ আই থিঙ্ক, উইল সুন সি, নট অলওয়েজ দ্য সেম থিং। ওকে, সো আমরা এখন একটু এখান থেকে দেখি, এখানে সোফার আমরা বুঝতে পারছি যে জীবন নিয়ে কথা বলছে। ওকে, এবং আমরা হচ্ছিল বুঝতে পারছি যে যা আছে সেটা হবেই, এবং যেটা লেখা আছে সেভাবে হবে, আমরা জাস্ট এটাকে ভালো মতো সাজাতে পারি স্টোরির মাধ্যমে। এবং তার লেখার মধ্যে এটাই দেখাচ্ছে যে হচ্ছিল সায়েন্টিফিক ওয়ার্ক যেটা তার আছে, সেটা কোনটা হচ্ছে সে প্ল্যান করেছিল আর কোনটা অ্যাকচুয়ালি তার হয়েছে সেটার মধ্যে বুঝতে পারছে, তার লেটার থেকে বোঝানো হচ্ছে এই বইটা। ওকে, সো দেখি, সো আমরা হচ্ছে হলো এই দুটো একটা কনসেপ্টে পেয়েছিলাম, উপরে দুটো আলাদা পেয়েছিলাম। ইট ইজ নট এনাফ ইন লাইফ টু হ্যাভ গুড ইন্টেনশনস। ওকে, ওকে, অলরাইট, আমি ইন্টেনশনস এর কথা পাচ্ছি। অলরাইট, পিপল নিড টু প্ল্যান কেয়ারফুলি ইফ দে ওয়ান্ট টু সাকসিড। ওকে, সো এখন একটা কথা দেখো, এখানে বলাই হচ্ছে যে উই প্ল্যান, think and act often with apparent freedom, but most of the time our lives happen to us and we only expect it. So এটা বলাই হচ্ছে যে people need to plan if they want to succeed. এখানে ফার্স্ট অফ অল সাকসেস নিয়ে কোথাও কোনো কিছু বলা নেই, এবং এটাই মূল কথা যে এখানে বলা নেই সাকসেস নিয়ে কোথাও কিছু বলা নেই। এখানে বলা হচ্ছে যে ফুলফিলড ইন্টেনশনস এর জন্য হতে পারে, বাট ইন্টেনশন আর সাকসেস এক না। সেটাই হচ্ছে আমাদের মিনিং এরিয়া, এটা অটোমেটিক্যালি আমরা বাদ দিতে পারি। ওকে, people have little control over many aspects of their lives. এটা একটা পারফেক্ট হতে পারে। It is important that people ensure they have freedom to act. It is not enough in life to have good intentions. Okay, so far এখানে কোথাও বলেনি যে অ্যাক্ট বা ফ্রিডমনেস যেটা এটা হচ্ছিল খুব ইম্পর্টেন্ট। ওকে, বা এমন কোথাও কি তুমি দেখছো এখানে সোফার যে হচ্ছিল স্বাধীনতা এটা নিয়ে হচ্ছিল কেউ বলছে, বা এটার ইম্পর্টেন্স নিয়ে কথা বলছে? কোথাও বলা নেই, এটা বাদ। আমি এখন তোমাদের কাছে এই দুইটার থেকে কোনটা হতে পারে এটা জাস্ট বলো, কুইক, এটা খুব ইজি। আচ্ছা, আমি একটু শর্ট করে দিই। ফার্স্ট এন্ড সেকেন্ড পোর্শনের মধ্যে হচ্ছে অ্যান্সারটা আছে, এই দিস বুক থেকে পরেরটা হচ্ছিল পোর্শন নেই। ওকে, প্রথম দুইটা পোর্শন থেকে অ্যান্সারটা আছে, একটু দেওয়ার চেষ্টা করো। ওকে, পার্থ অ্যান্সার দিয়েছে, এনিওয়ান এলস? এখন দেখো এখানে হচ্ছিল ইট ইজ নট এনাফ ইন লাইফ টু হ্যাভ গুড ইন্টেনশনস, পিপল হ্যাভ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফস। ওকে, second বলছে, I am firmly opinion most of us, Wagner included, are not any real sense authors of our own lives. Okay, we plan, we think, but এখানে কোথাও এমন কিছু বলেনি, এখানে জাস্ট বলেছে যে যা হওয়ার সেটা হবে। ওকে, আমরা যে প্ল্যান করি, যা ভাবি, সেটা হচ্ছে জাস্ট আমাদের ফ্রিডম যেটা আছে, হ্যাঁ, অফেন উইথ অ্যাপারেন্ট ফ্রিডম। ওকে, এখানে যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই এনশিওর, ফ্রিডম না কিন্তু আমাদের বলছে, এখানে কোথাও বলেনি, ইম্পর্টেন্স না বলেনি, বলা হচ্ছে যেগুলো সবই আমরা ভাবি, জাস্ট এটা আমাদের কি করে যে আমাদের লাইফটাকে আমরা যেভাবে চিন্তা করি সেটাকে ন্যারেটিভলি হচ্ছিল ভাবে, হ্যাঁ, জাস্ট হচ্ছিল ফুলফিল ইন্টেনশন করার জন্য, জাস্ট একটা ন্যারেশনে সাজায়, যা হওয়ার সেটা হচ্ছিল আমাদের ইভেন্চুয়ালি হবে সেটার উপরে বেস করে। সো কোথাও বলেনি যে এটা কোনোভাবে আমাদের গুড ইন্টেনশন থাকলেই হবে এমন কিছু না, মানে এখানে কোনো বিপদ আপদের কিন্তু কথা বলেনি। ওকে, যেটা কজন এটা করতেই হবে, সেটা আমাদের বাদ। দ্য অ্যান্সার ইজ সি, পিপল হ্যাভ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ দেয়ার লাইফস। ওকে, এখানে বলাই হচ্ছে যে উই প্ল্যান, থিঙ্ক, অ্যাক্ট অ্যাপারেন্ট ফ্রিডম, বাট মোস্ট অফ টাইম হ্যাপেন টু আস, উই অনলি retrospectively turn this appendix into coherent and native intentions. এগুলাই বলা হচ্ছে, দিস প্ল্যান ইন্টেন্ডেড লাইফ অ্যাকচুয়ালি হ্যাপেন টু হিম। ওকে,
সেটাই বলা হচ্ছে যে আমরা ভাবি বাট এগুলো হচ্ছে অটোমেটিক্যালি হয়, হ্যাপেন্স টু আস, সেটাই হচ্ছে আমাদের কোনো কন্ট্রোল নেই। এটাই হচ্ছিল আমাদের কথা যে আমাদের অ্যাকচুয়াল মিনিং ওয়াইজ দেখতে হবে, ভালো মতো ঘুরিয়ে পেঁচিয়ে ভালো মতো ইউটিলাইজ করে আমাদের এটা ফিনিশ করতে হবে। ওকে, এটা একটু হার্ড ছিল, সায়েন্সেরটা যেটা ওটা একটু হার্ডই হয়, বাট সো ফার তোমাদের অনেকেই অ্যান্সার দিতে পেরেছে, দ্যাটস এ ভেরি গুড আউটপুট। আমাদের মোস্ট প্রবলি অ্যান্সার এখানে সবগুলোই হয়েছে, সো আমরা একটা অ্যান্সারটা চেক করে নিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের আইএলস এর টেস্ট ফোর, টেস্ট ফোর। ওকে, সো টেস্ট ফোর এর মধ্যে যাই আমরা, সেখানে টেস্ট ফোর আছে। সো টেস্ট ফোর এর মধ্যে এটা হচ্ছিল আমাদের কত নম্বর জানি বললাম, এখানে হচ্ছিল টেস্ট ফোর এর রিডিং এর 37 থেকে ছিল না। সো বিএডিসি। ওকে, আচ্ছা, হোয়াইট রিজার্ভেটের ফুল বুক এটা আমরা দিয়েছিলাম। পার্টিকুলার অ্যাম্বিশনস এটা হয়েছিল ডি আর সি। এখানে একটা জিনিস খেয়াল করেছিলে, একটা দাগ কিন্তু দেওয়া ছিল যে আমরা এই দুটো কমন গ্রাউন্ডে পেয়েছিলাম। কি বলেছিলাম যে একটা কনফিউশন দুটো যদি এক পার্সপেক্টিভ হয় সেখান থেকে একটা অ্যান্সার পসিবিলিটি অনেক বেশি থাকে। এখানে আমরা কি দেখেছিলাম যে এটার মধ্যে এটা ছিল যে প্রথম এই দুটা ছিল আর এটা এই দুটা ছিল, রাইট? এবং এখানে দেখো যে বলেছিলাম যে কমন গ্রাউন্ড হলে যে কোনো একটা গ্রাউন্ড থেকে অ্যান্সারটা হওয়ার পসিবিলিটি থাকে। সো আমরা এই যে এই দুটার মধ্যে থেকে এইটার অ্যান্সার পেয়েছি। এখানে বলেছিলাম যে এই তিনটা আইদার হচ্ছিল আমাদের একসাথে হবে অথবা এটা আলাদা হবে, এবং থিমটা অ্যাকচুয়ালি আমরা এটা দেখেছিলাম কিন্তু সবগুলোই না করে দিয়েছিল, সো তিনটাই বাদ, এটার মধ্যে অ্যান্সার হয়েছিল এবং এই দুটাকে আলাদা আলাদা আমরা হয়েছিল। এখানে বলেছিলাম হয়তো আমার ঠিক খেয়াল নেই, বাট এই দুটাকে মনে একসাথে বলেছিলাম আর এই দুটাকে আলাদা আলাদা বলেছিলাম। সেটাই বললাম যে আমরা মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড দিয়ে অনেকটা নেওয়া ডাউন করতে পারি, বাট এটা খুব একটা লাভ হবে না, কারণ আলটিমেটলি আমাদের লাইন বাই লাইন মিনিংই দেখতে হয়েছে। ওকে, বাট এটা হচ্ছে বেসিক একবারে যে এটা করে একটু মানে আমাদের গেসিংটাতে একটু হেল্প করে অনেকটা, বাট তাও খুব একটা না, আমাদের আলটিমেটলি লাইন বাই লাইনে হয়, কারণ এটা 60-70% কার্যকর। 80-90% হলে আমরা হয়তো ইয়ে করতাম, বাট 60-70% আমরা কোনো কিছুকে ফুললি একটা পাওয়ারফুল কনসেপ্ট হিসেবে ধরতে পারি না। আমরা কি বুঝলাম, ফার্স্ট অফ অল কোশ্চেনের মধ্যে আমাদের পজিশন নিয়ে কোনো সমস্যা নেই, সেটা আমাদের প্রথম ইয়ার সিরিয়াল মেনটেন করবে, এটা সেকেন্ড কথা। থার্ড কথা, খুব বেশি ভাববো না, জাস্ট ওয়ার্ড যে মিনিং বোঝাচ্ছে সেটার প্রতি একটু গুরুত্ব দিব, তাহলে হয়ে যাবে। এর জন্য আমরা হচ্ছে হলো খুব বেশি ভাববো না, ওভার অ্যাজাম্পশন করবো না। ওকে, আরেকটা যেটা টু জেনারেলাইজও করবো না, একবার হচ্ছে বেসিক ভাবে ফ্ল্যাটলি দেখবো না, তাহলে হচ্ছে আমাদের অসুবিধা হবে। থার্ড যেটা, সরি থার্ড না, ফিফথ যেটা, সেটা হচ্ছে আমাদের চাইলে পোর্শন ডিভাইড করতে পারি, অপশনাল, যে হচ্ছে আমরা পোর্শন ডিভাইড করে নিতে পারি, পোর্শন ডিভাইড। ওকে, ডিভাইড। আর লাস্ট বাট নট লিস্ট যেটা হচ্ছিল আমাদের মোটামুটি জানলাম, সেটা হচ্ছে হলো পোর্শন ডিভাইড বলতে যে এইসব অপশন পোর্শন ইয়াতে করা লাগবে, মানে মেইন যে উদ্দীপক সেটার মধ্যে তো করাই লাগবে। সো ওইটা আমরা রাখলাম। অনেকের জন্য করা লাগে না, দাগ দিয়ে করতে পারে, ডিপেন্ডস অন ইউ। আর লাস্টে যেটা দেখলাম যে ট্রু ফলস নট গিভেন, অ্যাপ্রোচটা হবে এই কয়টার মধ্যে, এবং অ্যাকচুয়ালি আমি এটাই দেখলাম কয়েকটা নট গিভেন দেওয়া, এটার মধ্যে ডিটেইলি এটা পুরোটা ট্রু ফলস দিয়ে ভরা ছিল, রাইট? এখানে হচ্ছিল সব নট গিভেন ছিল, এর মধ্যে একটা 0% নট গিভেন, একটা 50-60% নট গিভেন ছিল, আর যেটা একমাত্র ট্রু হচ্ছে 100% সেটাই হবে। সো ফলস, ট্রু, নট গিভেন এই কনসেপ্ট দিয়ে আমরা তাকাবো, যেটাতে আমরা ওইটার মধ্যে ওয়ার্ড বাই ওয়ার্ড দেখতাম। ওকে, অলরাইট।